হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে এই কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে শুরু করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হলো থার্মোডিনামিক্স। এই থার্মোডিনামিক্স এবং এরপরে আমরা শিখব কেটিজি অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখান থেকে প্রায় 10 নম্বরের মতন কোশ্চেন আছে এবং হায়ার স্টাডির ক্ষেত্রে বা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স মেন বা অ্যাডভান্সের ক্ষেত্রে এই চ্যাপ্টার দুটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি শুরু করব থার্মোডিনামিক্স। তো থার্মোডিনামিক্স শুরু করার আগে আমি বলি যে তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না যে আমি যখন কোনো থিওরি ক্লাস করি তার সঙ্গে থিওরি রিলেটেড একটা প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করি। তো আজকেও এই থার্মোডিনামিক্সের উপর ভিত্তি করে একটা প্র্যাকটিক্যাল আছে। অবশ্যই আজকের ক্লাসটা খুবই মজার হবে। সেই প্র্যাকটিক্যালটা আমরা দেখে নেব। আমি একটি বোতলে অল্প পরিমাণ অ্যালকোহল নিয়েছি, এরপরে হ্যান্ড পাম্পে লাগিয়ে দিলাম। আমি ভিতরে বাইক চাপটাকে বাড়াচ্ছি। চলো আমরা বুঝে নেই অ্যাডিয়াবেটিক এক্সপানশন। আমি যখন এই বোতলে বায়ু এবং অ্যালকোহল রেখে চাপ প্রয়োগ করে এর ভলিউমকে ডিক্রিজ করেছিলাম এবং হঠাৎই যখন আমি চাপটাকে ডিক্রিজ করে ভলিউম ইনক্রিজ করলাম, তখন কি হয়েছে, এর ভেতরের বায়ু হঠাৎই ভলিউম এক্সপান্ড হওয়ার জন্যে মলিকুল হিসাবে বোতল থেকে বেরিয়ে এসেছে। এই ঘটনাকে বলা হয় অ্যাডিয়াবেটিক এক্সপানশন। প্র্যাকটিক্যালটা দেখার পরে চলো আমরা থিওরি ক্লাসে চলে যাই। তো শুরু করছি থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স কথার অর্থ কি? থার্মোডিনামিক্স, এই থার্মো কথার অর্থ হলো, আমি এটাকে আন্ডারলাইন করছি থার্মোটাকে, এর কথার অর্থ হলো হিট অর্থাৎ তাপ সম্পর্কিত, এবং এই ডিনামিক্স কথার অর্থ হলো মোশন বা গতি। অর্থাৎ তাপকে যখন আমরা গতিতে রূপান্তরিত করব সেই সম্পর্কিত চ্যাপ্টার বা সেই সম্পর্কিত অধ্যায় নিয়ে পড়াশোনাটাকেই বলা হচ্ছে থার্মোডিনামিক্স। অর্থাৎ এখানে তাপকে আমরা গতিতে রূপান্তরিত করে তার কার্য, আয়তন, চাপ সম্পর্কিত বিভিন্ন সম্পর্ক আমরা দেখব। এখন এই তাপটা কি? আগে মনে করা হতো, প্রায় ধরো তোমাদের অষ্টাদশ শতাব্দীতে, যে তাপ হলো এক প্রকার পদার্থ যার নাম হচ্ছে ক্যালোরিক। কিন্তু বিজ্ঞানী রামফোর্ড ধাতুর তৈরি কামানকে যখন জলের মধ্যে রেখে তুরপুন দিয়ে ছিদ্র করছে, তখন দেখা গেল জল ফুটতে শুরু করছে। তখন তিনি এই সিদ্ধান্তে আসলেন যে তাপ পদার্থ নয়, বরং এক প্রকার গতিশীল, অর্থাৎ ওর গতি আছে। তো যাই হোক, এই রামফোর্ডের পরীক্ষারও 50 বছর পরে জানা গেল যে তাপ হলো এক প্রকার শক্তি। এই শক্তি কিভাবে কার্যে রূপান্তরিত হয় বা তাপের সঙ্গে শক্তি কিভাবে রিলেটেড, সেটা সম্পর্কিত যে সূত্র, যেটা জুলের সূত্র নামে পরিচিত, সেটা আমরা জানব। তারপরে আমরা জানব যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি, অর্থাৎ তাপীয় সাম্য কি। কতগুলো বস্তুকে যদি আমরা স্পর্শ করে একই তাপ অনুভূত হয় আমাদের, তাহলে ধরে নিতে হবে যে ওই বস্তুগুলো পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে আছে। জুলের সূত্রটা কি ছিল? জুলস ল। জুল বলেছে যে ডব্লু পরিমাণ কার্য সম্পাদনের জন্য যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে এই উৎপন্ন তাপ এবং সম্পাদিত কার্য পরস্পরের সঙ্গে সমানুপাতিক। দ্যাট ইজ ডব্লু প্রপোর্শনাল টু এইচ। এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে তোমরা জানো একটা ধ্রুবক গুণ করতে হয়, তাকে আমরা জে ধরে নিলাম। এখানে যেটা হলো জে বিধি, জুল ইকুইভ্যালেন্ট অফ হিট, অর্থাৎ জুল তুল্যাঙ্ক। সিজিএস, এসআই এবং এমকেএস পদ্ধতিতে এর মানগুলো আমরা জেনে নিই। সিজিএস পদ্ধতিতে যে এর মান হয় কত? 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। কেন হলো না? জে সমান হচ্ছে ডব্লু বাই এইচ। আমি এখানে লিখে দিই
যে সমান W/H, অর্থাৎ ডব্লুর একক আর এইচ এর একক। সিজিএস পদ্ধতিতে ডব্লু হচ্ছে কৃতকার্য, যার একক হচ্ছে আর্ক, আর এইচটা তাপের এককে ক্যালোরি, ওই জন্য আর্ক পার ক্যালোরি হয়েছে। এসআই পদ্ধতিতে যেহেতু তাপ এবং কার্যের একক একই, তাই জি এর মানটা হচ্ছে কত 1। আর এমকেএস পদ্ধতিতে কার্যের একক জুল এবং তাপের একক ক্যালোরি, তাহলে যে সমান হবে 4.2 জুল পার ক্যালোরি, যেহেতু 1 জুল সমান 10⁷ আর্ক। এরপরে আমরা জানবো থার্মাল ইকুইলিব্রিয়াম। আমি একটু আগে বললাম যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি, যে আমরা দুটি বস্তুকে যদি স্পর্শ করে একই তাপ অনুভব করি তাহলে ধরে নিতে হবে যে এই বস্তু দুটি পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে আছে। ধরে নাও একটা সিস্টেম, নাম দিলাম এ, এখানে কিছু গ্যাস আছে, গ্যাসের মলিকিউলগুলো দেখানো হচ্ছে। একটা সিস্টেম বি, এখানে কিছু গ্যাসের মলিকিউল রাখা আছে, এখানে পি চাপে ভি আয়তনের গ্যাস আছে, একটা নির্দিষ্ট উষ্ণতা, ধরে নাও টি উষ্ণতা। এখানেও পি চাপে বা পি টু চাপে ভি2 আয়তনের গ্যাস আছে, এর উষ্ণতাকে আমরা T1 আর এটাকে T2 ধরলাম। এখন এই দুটো পাত্রে যে গ্যাস রয়েছে বা সিস্টেমের ভেতর যে গ্যাস রয়েছে, এই দুটো পাত্রের যে রাখা গ্যাসকে যদি আমরা স্পর্শ করি, যদি একই তাপ অনুভূত হয়, তাহলে এই দুটো পাত্র থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ তাপীয় সাম্যে আছে। তো এরপরে আমরা জানবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবং সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি কি আমরা জানতে পারি, তার সীমাবদ্ধতা কি, এগুলো শিখব। তারপরে বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ তাপগতীয় সংস্থার কিছু পদ্ধতি আমরা জানব, যেমন আইসোকোরিক, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, এবং ওই সমস্ত প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে সম্পর্কগুলো জানব, তাদের লেখচিত্র জানব, এবং ওই প্রক্রিয়াগুলোতে কৃতকার্যের রাশিমালা আমরা শিখব। তো ওগুলো শেখার আগে আমরা জানবো কি তাপগতিবিদ্যার শূন্য সূত্র বা তাপের শূন্য সূত্র আমরা বলতে পারি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এখন এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের পরে আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ জিরোথ লতে কি বলা হয়েছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি আসছি সূত্রগুলোতে, তারপরে আবিষ্কৃত হয়েছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এর পরে সৃষ্টি হয়েছে, আমি এটাকে জিরোথ ল বলে শূন্য লিখলাম বা জিরো লিখলাম, হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। প্রথমে আমি আলোচনা করি, আমি ফার্স্ট লতে পরে ঢুকবো, আগে জিরোথ লটা নিয়ে একটু আলোচনা করি। যদিও এটা ফার্স্ট ল, আমি আবারও বলছি ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর পরে এটা আবিষ্কৃত হয়েছে। জিরোথ লতে কি বলা হয়েছে, এ বি দুটি তাপীয় বস্তু, যেটা কিনা পৃথকভাবে অপর একটি তাপীয় বস্তুর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। অর্থাৎ এ পৃথকভাবে সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, আর বি পৃথকভাবে সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এ যদি পৃথকভাবে সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে এবং বি যদি পৃথকভাবে সি এর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে কি হবে না, এ এবং বি নিজেদের মধ্যেও তাপীয় সাম্যে থাকবে, অর্থাৎ এরাও কিন্তু তাপীয় সাম্যে আছে, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম
এবি নিজেদের মধ্যেও কিন্তু তাপীয় সাম্যে রয়েছে। এরপরে আমরা আসব তাপগতীয় সংস্থা। তাপগতীয় সংস্থা কি? থার্মোডাইনামিক্স সিস্টেম। আমি যেই তোমাদের পড়াচ্ছি বা ধরো ভিডিও কন্টেন্ট তৈরি করছি, এখন কিন্তু আমার এই রুমের মধ্যে দরজা জানলা সবই কিন্তু বদ্ধ। তাহলে এই যে একটা বদ্ধ সিস্টেম তৈরি হলো, তাহলে এই বদ্ধ সিস্টেমের মধ্যে বস্তু বা বস্তু সমষ্টিকেই বলা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। বোঝা গেল? তাহলে এই যে কোনো বদ্ধ সিস্টেম, শুধু এই রুমের মধ্যে নয়, যে কোনো বদ্ধ সিস্টেম যদি আমরা তৈরি করি তাহলে সেই বদ্ধ সিস্টেমকেই বলা হয় থার্মোডাইনামিক সিস্টেম, অর্থাৎ তাপগতীয় সংস্থা। তো এই তাপগতীয় সংস্থার মধ্যে যে সমস্ত চলরাশিগুলো পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল, আর যে সমস্ত চলরাশিগুলো পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। তাহলে চলো দেখি আমরা ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ ভেরিয়েবল। তাহলে প্রথমে ইন্টেন্সিভ ভেরিয়েবল আমি দেখাচ্ছি। ইন্টেন্সিভ ভেরিয়েবল, ইন্টেন্সিভ ভেরিয়েবলটা কি না, এই তাপগতীয় সংস্থায় অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে যে সমস্ত চলরাশিগুলো পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয়, কোন কোন চলরাশিগুলো? এক্সাম্পলের হিসাবে আমরা ধরতে পারি প্রেসার, চাপ, সারফেস টেনশন, টেম্পারেচার, এটসেট্রা। এরপরে আমরা আসবো এক্সটেন্সিভ ভেরিয়েবল। কোনগুলো? না, এই সমস্ত চলরাশিগুলো পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল। অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা বদ্ধ সিস্টেম। এখানে কি না, চাপ, আয়তন, গ্যাসের ভর, মোল সংখ্যা, গ্যাসের উষ্ণতা, এইগুলো রয়েছে। তাহলে এই সমস্ত ভেরিয়েবলগুলোর মধ্যে যে সমস্ত ভেরিয়েবল পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না তারা ইন্টেন্সিভ, আর যে সমস্ত ভেরিয়েবল পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে এক্সটেন্সিভ। যেমন এক্সটেন্সিভ ভেরিয়েবল কোনগুলো? প্রথমে আমরা আসবো চুম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, ভলিউম অর্থাৎ আয়তন, এইগুলো কিন্তু এক্সটেন্সিভ ভেরিয়েবল, অর্থাৎ এই সমস্ত চলরাশিগুলো পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল। এরপরে আমরা দেখে নেই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। একটু বলি, তোমাদের এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটি যেমন ক্লাস 11-এ সেমিস্টার 2-তে তোমরা পড়বে ফিজিক্সে, তেমন কেমিস্ট্রিতেও রয়েছে। তো কেমিস্ট্রির কনসেপ্ট এবং ফিজিক্সের কনসেপ্ট কিছু কিছু জায়গায় একই ধরা হয়েছে, কিছু কিছু জায়গায় আলাদা। তাহলে তোমরা ফিজিক্সের নিয়ম অনুযায়ী ফিজিক্সে লিখবে, আর কেমিস্ট্রিতে যে সমস্ত জায়গায় আলাদা সেটা কেমিস্ট্রিতে নিয়ম অনুযায়ী সেইভাবে ধরবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছে, মানে কনজারভেশন ল অফ এনার্জিটাকে ব্যাখ্যা করা হয়েছে। মানে যদি আমরা মোদ্দা কোথায় ধরি, মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি, আমি এখানে লিখবো ল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তি অবিনশ্বর, অর্থাৎ মোট শক্তি বা যান্ত্রিক শক্তি আমরা বলতে পারি এটা কনস্ট্যান্ট। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছে, যে যদি আমরা কোনো বস্তুকে তাপ দেই, ধরে নাও কিউ পরিমাণ তাপ দিলাম,
তাহলে কি হয় না, বস্তুর প্রারম্ভিক অভ্যন্তরীণ শক্তি ধরে নেওয়া U1 এবং অন্তিম অভ্যন্তরীণ শক্তি U2 এবং বাহ্যিক কার্য W। অর্থাৎ কোনো বস্তুকে যদি কিছু পরিমাণ তাপ দেই, সেই তাপের একটা অংশ কি করে না বস্তুর অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করে, আর একটা অংশ বাহ্যিক কার্য করে। তাহলে Q সমান U2 মাইনাস U1 প্লাস W। যদি খুব ক্ষুদ্র পরিমাণ তাপ দেওয়া হয়, স্মলেস্ট ধরা হয় তাপের পরিমাণটা, তাহলে কি ধরতে পারি আমরা ডেল্টা কিউ বা ডিকিউ। আচ্ছা, আমি ডিকিউ লিখছি, ডেল্টা কিউ লেখা যায়। অতএব ডিকিউ সমান এই U2 মাইনাস U1টা হচ্ছে ডিইউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডব্লিউটাকে আমরা ক্ষুদ্র অর্থে ডিডব্লিউ ধরলাম। তাহলে এইটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ কোনো বস্তুতে যদি আমরা খুব ক্ষুদ্র পরিমাণ তাপ দিই, বস্তুর অভ্যন্তরীণ শক্তি হলো বৃদ্ধি হলো ডিইউ, আর একটা অংশ বাহ্যিক কার্য করলো যেটা হচ্ছে ডিডব্লিউ। এবার আমরা কিছু বাউন্ডারি কন্ডিশন ধরে নিতে পারি। কি না, যখন এই বাহ্যিক কার্য অর্থাৎ এক্সটার্নাল ওয়ার্ক ডান ডিডব্লিউটা যদি 0 হয়, তাহলে কি হবে না, তখন ডিকিউটা ডিইউর সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে কি হচ্ছে না, আমরা বস্তুতে তাপ দিলে সেই তাপটা কেবলমাত্র বস্তুর অভ্যন্তরীণ শক্তিকেই বৃদ্ধি করবে। কেন না, বাহ্যিক কার্যটা ওখানে 0 আছে। এখন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? আমরা এটাই জানতে পারি যে কোনো বস্তুকে আমরা তাপ দিলে একটা অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, আর একটা অংশ বাহ্যিক কার্য করবে। অর্থাৎ এখানে জুলের সূত্র কিছুটা জাস্টিফাই হচ্ছে। জুল কি বলেছে যে কোনো বস্তুকে তাপ দিলে তার সমপরিমাণ কার্য সম্পাদিত হয়। তাহলে এখানে সমপরিমাণ না হলেও কি হচ্ছে, আমরা কোনো বস্তুতে তাপ দিলে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, আর একটা অংশ বাহ্যিক কার্য করছে। কিন্তু এই সূত্র থেকে এটা ক্লিয়ার নয় যে কোনো বস্তুতে ঠিক কতটা পরিমাণ তাপ দিলে ঠিক কতটা পরিমাণ কার্য উৎপন্ন হবে, বা ঘুরিয়ে বলতে পারি ঠিক কতটা পরিমাণ কার্য সম্পাদনের জন্য ঠিক কতটা পরিমাণ তাপের প্রয়োজন, সেটা কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ক্লিয়ার নই। আর ক্লিয়ার নয় এটাই যে কোনো বস্তুকে যদি আমরা তাপ দেই, তার সম্পূর্ণটা কার্যে রূপান্তরিত হবে না, কেন একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে। তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে কিছু সীমাবদ্ধতা রয়ে গেল, তার জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার হলো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমি পরে আসবো, পরের লেকচারগুলোতে। তো এরপরে আমরা শিখবো কি ওয়ার্ক ডান বাই গ্যাস আর ওয়ার্ক ডান অন গ্যাস। তো ওয়ার্ক ডান বাই গ্যাস অর্থাৎ গ্যাস দ্বারা কৃতকার্যের রাশিমালা। ওয়ার্ক ডান বাই গ্যাস, আমরা একটা চোঙ ধরবো, সেই চোঙের মধ্যে কিছু গ্যাস রেখে দেবো, এই চোঙ ধরলাম, এখানে একটা ঘর্ষণবিহীন পিস্টন রয়েছে। ধরো এখানে যে গ্যাস নেওয়া হয়েছে সেটা পি চাপে নির্দিষ্ট উষ্ণতা অর্থাৎ টি উষ্ণতায় V1 আয়তনে গ্যাস আছে। এখন যদি আমরা চাপকে ডিক্রিজ করি তাহলে কি হবে, বা চাপ স্থির রেখে উষ্ণতা বাড়িয়ে আমরা গ্যাসের আয়তন বৃদ্ধি করছি, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি হলে এই পিস্টনটা কি হবে, আমি পিস্টনটাকে একটু ভালো করে দেখাচ্ছি। এটা ঘর্ষণবিহীন পিস্টন ধরে নাও, যেটা কিনা চোঙের দেওয়াল বরাবর ওঠানামা করতে পারে। এটা একটা ঘর্ষণবিহীন পিস্টন। তাহলে যখন পিস্টনের অবস্থান এ থেকে বিতে আসলো, তখন ওর কতটা সরণ ঘটলো না এক্স সরণ ঘটেছে। এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, আলফা। আলফা হলো ক্রস সেকশনাল এরিয়া of the cylinder।
এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এখানে সরণটা কত ধরেছি আমি, এবি সমান এক্স। তাহলে যখন পিস্টনটা এ থেকে বিতে আসলো তখন ধরে নিলাম গ্যাসের আয়তনটা হলো V2। তাহলে এখানে কতটা আয়তন বৃদ্ধি হলো, না আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1 সমান আলফা ইন্টু এক্স। তাহলে গ্যাস দ্বারা এখানে কার্য কত, নাও ওয়ার্ক ডান বাই গ্যাস, অর্থাৎ গ্যাস এখানে কার্য করছে, অর্থাৎ ভলিউম এক্সপান্ড হচ্ছে। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্যকে তোমরা পজিটিভ ধরবে, ওয়ার্ক ডান বাই গ্যাস। আর গ্যাসের ওপর কৃতকার্য কখন হবে, না যখন আমরা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রেখে তাকে সংনমিত করব প্রেসার বাড়িয়ে, অর্থাৎ প্রেসার ইনক্রিজ করে ভলিউমটাকে ডিক্রিজ করব, তখন হচ্ছে ওয়ার্ক ডান অন গ্যাস। সেক্ষেত্রে আমরা কৃতকার্যকে ঋণাত্মক ধরব। আমি এখানে লিখে দেবো ওয়ার্ক ডান বাই গ্যাস হলে ডিডব্লিউটা হচ্ছে পজিটিভ, আর ওয়ার্ক ডান অন গ্যাস, গ্যাসের উপর কৃতকার্য তখন ঋণাত্মক। এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে এখানে কৃতকার্যটা কত বেরোলো, না কৃতকার্য সমান কি হয়, বল ইন্টু সরণ, বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল ইন্টু সরণ বলতে এক্স, আর ডব্লিউ সমান পি ইন্টু আলফা এক্স এর মান কি বের করেছি, V2 মাইনাস V1। তাহলে V2 মাইনাস V1, এই V2 মাইনাস V1টা আয়তনের বৃদ্ধি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, খুব ক্ষুদ্র অর্থে ডিবি ধরতে পারি। তাহলে এখানে যে কৃতকার্যটা বেরোলো এটা ডিডব্লিউ আমি ধরেছি, ডিডব্লিউর মানটা কত, না পি ডিভির সঙ্গে সমান। তাহলে বাহ্যিক কার্যের যে মানটা সেটা হচ্ছে পিডিবির সঙ্গে সমান। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে মডিফাই করে লিখতে পারি, কি লিখতে পারি, তাহলে লিখবে তোমরা নাও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বিকামস, মানে নতুনভাবে তৈরি করলাম আমরা, এটা কি না ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউর জায়গায় পিডিভি, এটাকে আমরা বক্স করব, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এরপর আমরা আসবো স্পেসিফিক হিট। আমি এটা মুছছি, তোমরা নোট ডাউন করে নেবে। স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ। আমরা নিচু ক্লাস থেকে শিখে এসেছি যে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ সি বা এস লিখতে শিখেছি, এস উষ্ণতা বৃদ্ধি থিটা এবং বস্তুর ভর এম। তাহলে সেক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ এইচ বা কিউ, কিউ লেখা যায় এখানে কিউ অথবা এইচ। আমি এখানে কিউ সমান এইচ সমান করে দিলাম, এম এস থিটা। থিটাটা হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার, এসটা হচ্ছে স্পেসিফিক হিট। আমি এখানে হেডিং করছি স্পেসিফিক হিট। তাহলে দেখো এস সমান কি হচ্ছে, না কিউ বাই এম থিটা। বাউন্ডারি কন্ডিশন ধরছি 1 নম্বর, যখন তাপের কোনো আদান প্রদান হয়নি, অর্থাৎ আমি যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি যে এখন ক্লাস করছি তোমাদের বা কন্টেন্ট তৈরি করছি, এখানে কি আছে, না এখানে শুধুমাত্র 4 দেওয়াল অর্থাৎ দরজা জানলাগুলো যে ছিল আমি সব বদ্ধ করে রেখেছি। তাহলে এই যে একটা সিস্টেম তৈরি হলো, অর্থাৎ বাইরের যে ওয়েদারটা এই ভেতরে প্রবেশ করতে পারবে না, এটাকে ধরে নাও এক প্রকার রুদ্ধতাপ সিস্টেম তৈরি হলো, অর্থাৎ অ্যাডিয়াবেটিক সিস্টেম তৈরি হলো, বা এই যে ভেতরের তাপটা বাইরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ইনসুলেট অবস্থায় রয়েছে। এরকম এর ভেতরে একটা সিস্টেম অর্থাৎ গ্যাসের মলিকিউলগুলো রয়েছে, আর বাইরে থেকে ওটা ইনসুলেট করা হলো। এটা ইনসুলেট করা হয়েছে। এখানে গ্যাসের মলিকিউলগুলো আছে, চাপ, আয়তন, এই সমস্ত ভেরিয়েবলগুলো, গ্যাসের ভর, মোল সংখ্যা এবং উষ্ণতা। কিন্তু এখানে তাপের কোনো আদান প্রদান হয়নি বলে, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না, বা ভেতরের যে টেম্পারেচার তাপটা সেটা বাইরে বেরোতে পারবে না।
সেই জন্য এটাকে হচ্ছে ইনসুলেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইনসুলেটর, ইনসুলেট করে দেওয়া হলো। তো এরকম যদি কোনো সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে তাপের মানটা 0, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক তাপ কি হবে, 0 হলো। আবার দেখো, যখন উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস যদি 0 হয় তখন আপেক্ষিক তাপ অসীম। তাহলে দেখা যাচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে তার আপেক্ষিক তাপ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। তাহলে যেহেতু উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসের আয়তন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, সেই জন্যে হয় চাপকে স্থির রেখে গ্যাসের আয়তনের কথা বলতে হবে, নতুবা আয়তন স্থির রেখে গ্যাসের চাপের কথা বলতে হবে। সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে গ্যাসের দুটো আপেক্ষিক তাপের সৃষ্টি হয়, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। দেখো তাহলে এসের দুটো ভাগ হয়ে গেল, একটাকে আমরা ধরবো সিপি আর একটাকে ধরবো সিভি। অর্থাৎ সিপি সিভি এখানে আমরা ধারণা পেলাম, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির চাপে আপেক্ষিক তাপকে আমরা সিপি লিখবো আর স্থির আয়তনে আপেক্ষিক তাপকে আমরা সিপি লিখবো। এখন দেখে নেই এই সিপি সিভিটা এর ডেফিনেশনটা আমি মুছছি। তোমরা নিচু ক্লাসে পড়েছো আপেক্ষিক তাপের সংজ্ঞা, যে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি পড়েছো, স্থির চাপ আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি। চাপ স্থির রেখে 1 গ্রাম গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। যদি আমরা ধরে নিই যে m ভরের গ্যাসের উষ্ণতা ডি থিটা বা ডিটি, কেলভিন স্কেলেও আমি লিখতে পারি এটাকে, ডিটিও লিখতে পারি, ডি থিটা লিখতে পারি। ডিটি বৃদ্ধি করতে যদি ডি কিউ পি তাপের প্রয়োজন হয় তাহলে আমরা কি লিখতে পারি, ডি কিউ পি সমান এম সিপি ইন্টু ডিটি বা ডি থিটা, যাই হোক যেটা হোক তোমরা লিখবে। আচ্ছা, এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে? এটা কিছুই নয়, আমরা যে নিচু ক্লাসে শিখেছিলাম এইচ সমান এম এস টি বা এম এস থিটা, সেখান থেকে এই কনসেপ্টটা এসেছে। এখন তোমরা বড় হয়েছো, সিম্বলগুলো চেঞ্জ হয়েছে, তাই না? কনসেপ্টটা সেই একই রয়ে গেছে। অর্থাৎ যেটা নিচু ক্লাসে আমরা শিখেছিলাম যে এইচ সমান এম এস থিটা, অ্যাকচুয়ালি মূলত সেটাই। এখানে এইচটাকে ডিকিউপি আমরা ধরলাম খুব ক্ষুদ্র অর্থে, এম সেই একই আছে, আর এসে যেহেতু দুটো পার্ট হয়ে গেছে, একটা স্থির চাপে আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তন আপেক্ষিক তাপ, তাহলে আমরা চাপকে স্থির রেখে গ্যাসের আপেক্ষিক তাপের কথা বললে সেটাকে আমরা সিপি দিয়ে ডিনোট করব, আর সেই উষ্ণতা বৃদ্ধি এখানে ডিটি ধরা হয়েছে। তাহলে এর একক কি হবে সিজিএস পদ্ধতিতে? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। যেমন নিচু ক্লাসে তোমরা শিখেছিলে সে একই আছে, একক মাত্রা এগুলো তো পরিবর্তন হতে পারে না, গাণিতিক রূপটাকে বড়জোর আমরা মডিফাই করতে পারি। গাণিতিক রূপ তো চেঞ্জ হয় না, মডিফাই করা যায়। আচ্ছা, এসআই পদ্ধতিতে কি হবে? জুল পার কেজি পার কেলভিন। এরপর আমরা আসবো সিভি অর্থাৎ স্থির আয়তন আপেক্ষিক তাপ। ওই একই রকম আমরা বলবো আয়তন স্থির, মানে গ্যাসের আয়তন স্থির রেখে বা আয়তন স্থির রেখে 1 গ্রাম গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকেই বলা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ধরে নাও m গ্রাম গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যে তাপটা লাগছে সেটা ডিকিউ ভি। তাহলে ডিকিউ ভি কে আমরা লিখতে পারি একই রকম এম সিভি ইন্টু ডিটি। এই গাণিতিক রূপগুলো তোমাদের বক্স করা হচ্ছে এই কারণে যে এইগুলো থেকে প্রবলেম শিখতে হবে আমাদেরকে বা অঙ্ক করতে হবে। তাহলে আমরা সিপি সিপি জানলাম, এরপরে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ জানবো। দেখো, তো এরপর শুরু করব আমরা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। মোলার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা বড় সিপি দিয়ে ডিনোট করব, অর্থাৎ গ্যাসের আণবিক ভর ইন্টু ছোট সিপি।
এখানে কি বলবো না, স্থির চাপে 1 গ্রাম অণু গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। অর্থাৎ এর এককগুলো কি হবে না, যেখানে স্থির চাপে আপেক্ষিক তাপটাকে আমরা কি ধরেছি, সিজিএস একক, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি ধরেছি, এখানে হবে ক্যালোরি পার মোল, মোল হয়ে যাবে, কেন 1 গ্রাম অণু গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই জন্য এখানে মোল কথাটা আসবে, পার মোল কথাটা, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সি। আর এসআই ইউনিট হলো জুল পার মোল পার কেলভিন। একই রকম আমরা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিভি ধরবো। সিভি সমান হচ্ছে গ্যাসের আণবিক ভর ইনটু ছোট সিভি। এটাকে দুটোকে বক্স করলাম, সেম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। একই একক মাত্রা হবে এই সিপির মতন। এখন মাত্রাটা কি আমরা একটু জেনে নিই, এখানেই জেনে নিই ডাইমেনশনটা। ডাইমেনশনটা কি হয় না, আপেক্ষিক তাপ মানে কি, শক্তির একক আসবে ml² T⁻², তাহলে এখানে শক্তির মাত্রাটা বসালাম, ভরের মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা থিটা ধরলাম, তাহলে L² T⁻², θ⁻1, এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা, ডাইমেনশন অফ স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপের মাত্রা তোমরা জানো, তবু লিখে রাখছি আমি। আচ্ছা, তাহলে আমরা তো এই মোলার আপেক্ষিক তাপ শিখলাম দুটো, স্থির চাপে এবং স্থির আয়তনে। এখন প্রশ্ন হচ্ছে এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মধ্যে কি বড়? চলো এরপর দেখে নিই। তাহলে যখন ভি কনস্ট্যান্ট, তখন ডিভি ইকাল টু 0। নাও উই গেট ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি ছিল, যেটা মডিফাই রূপ আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিকিউ সমান ছিল ডিইউ প্লাস পিডিভি। এখন স্থির আয়তনে ডিভিটা 0, তাহলে ডিকিউ ভিটা ডিইউর সঙ্গে সমান। আবার ডিকিউ ভি এর মান আমরা পেয়েছিলাম কি না সিভিডিটি, তাহলে ডিকিউ ভি সমান ডিইউ সমান এম সিভিডিটি। বাট হোয়েন প্রেসার কনস্ট্যান্ট, যখন চাপ স্থির থাকবে তখন কি we get from first law of thermodynamics, কি পাচ্ছি না dqp সমান du প্লাস pdv। তাহলে তোমরা দেখো যখন আয়তন স্থির থাকবে তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা হচ্ছে dqv সমান du, আর যখন চাপ স্থির থাকবে তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে dqp সমান du প্লাস pdv, অর্থাৎ অতিরিক্ত একটা pdv পদ এখানে যোগ হয়েছে, মানে বাহ্যিক কার্যটা। কিন্তু ওটা স্থির আয়তনের ক্ষেত্রে যেহেতু ডিভিটা 0, সেই জন্য ওটা 0 হয়ে গেছে। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারছি যে অবশ্যই ডিকিউপিটা ডিকিউভি এর থেকে বড়, সিন্স ডিকিউপি গ্রেটার দেন ডিকিউভি। ডিকিউপি এর মান কত না এম সিপিডিটি, আর ডিকিউভি এর মান এম সিপিডিটি।
তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সিপি গ্রেটার দেন সিবি। তাহলে আমি বলেছিলাম যে স্থিরচাপে আবির্তাপ এবং স্থির আয়তন আবির্তাপের মধ্যে কে বড়। তাহলে আমরা দেখতে পেলাম কি না, স্থিরচাপে আবির্তাপ স্থির আয়তন আবির্তাপ অপেক্ষা বড়। তোমরা ব্যাখ্যাটা এইভাবে দেবে, তাতে ভাষাও কম লিখতে হবে। আর যেহেতু এইভাবে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে দেখানো হচ্ছে, তাহলে যদি পরীক্ষায় পড়ে তাহলে তোমাদেরকে ফুল নাম্বার দেবে। আর ভাষা লিখলেও নাম্বার পাওয়া যায়, সেখানে যে ফুল নাম্বার পাওয়া যায়নি এমন আমি বলছি না, কিন্তু সেখানে ভাষার বিশেষণগুলোকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে সেগুলো যদি ভুল হয় বা কিছু ত্রুটি থাকে, সেক্ষেত্রে নাম্বার কমালেও কমানো যেতে পারে। সেটা টিচারের উপর ডিপেন্ড করে, যে টিচার খাতা দেখবে তার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা সিপিসিপির মধ্যে কে বড় সেটা জানতে পারলাম। এরপর আমরা এই তাপগতিবিদ্যার যে সমস্ত প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পর্কে জানব। ডিফারেন্ট টাইপ অফ প্রসেস ইন থার্মোডাইনামিক্স বা ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস। দেখো কি কি, তাহলে আমি হেডিংটা করছি ডিফারেন্ট থার্মোডাইনামিক্স প্রসেস। ডিফারেন্ট টাইপ অফ thermodynamics process. কি কি না, প্রথমে আমরা আসবো কি আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসটা কি না, যে প্রক্রিয়ায় আয়তনটা স্থির তাকে বলা হচ্ছে আইসোকোরিক প্রসেস। তাহলে এখানে যদি আমরা চাপ আয়তনের লেখ অঙ্কন করি কি ধরনের হবে, পি ভি, যেহেতু আয়তন স্থির তাহলে চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু আয়তন সর্বদা একই থাকবে, তাহলে এই ধরনের লেখ আসবে। এটা আইসোকোরিক প্রসেস। এখানে ভি কনস্ট্যান্ট, ভি ইকাল টু কনস্ট্যান্ট, অতএব ডিভি ইকাল টু 0। তাহলে দ্যাট ইজ কৃতকার্য ডিডব্লিউ সমান যেহেতু পিডিভি হয়, তাহলে পি ইন্টু 0 আর ডিডব্লিউ সমান 0। তাহলে এই প্রক্রিয়ায় কৃতকার্যের মান হচ্ছে 0। এরপর আমরা আসবো আইসোবেরিক প্রসেস। তাহলে এই প্রক্রিয়া যদি চাপ স্থির থাকে, তাহলে এখানে যেমন ভি কনস্ট্যান্ট ছিল, এখানে চাপ কনস্ট্যান্ট। তাহলে যে প্রক্রিয়ায় চাপ স্থির তাকে হচ্ছে আইসোবেরিক বলা হচ্ছে। এখানে যদি আমরা চাপ আয়তনের লেখচিত্র অঙ্কন করি, তাহলে এই ধরনের লেখটা আসবে, আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা ভি ভি, আর কৃতকার্যটা কত না ডিডব্লিউ সমান পিডিভি। এরপর হচ্ছে আমরা আসবো আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক। আইসোথার্মাল প্রক্রিয়া কাকে বলা, যে প্রক্রিয়ায় উষ্ণতা স্থির সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে, বা অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উষ্ণতা স্থির থাকবে তাকে বলা হচ্ছে আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া। আর যদি দেখা যায় যে কোনো প্রক্রিয়ায় চাপ আয়তন বা উষ্ণতা উভয়ই পরিবর্তিত হচ্ছে, কিন্তু বাইরে থেকে সিস্টেমের মধ্যে কোনো তাপ প্রবেশ করতে পারছে না, বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যেতে পারছে না, সেই প্রক্রিয়াকে তখন আমরা বলবো রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে দেখে নাও, আমি এটা মুছছি। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস। তাহলে এই প্রক্রিয়ায় কি হচ্ছে না, উষ্ণতা স্থির, উষ্ণতা ইকাল টু কনস্ট্যান্ট। উই গেট ফ্রম 1 মোল বা 1 গ্রাম মোল আইডিয়াল গ্যাস, গ্রাম মোল আইডিয়াল গ্যাস, 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি পাচ্ছি না পিভি সমান RT। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে উষ্ণতা কনস্ট্যান্ট বা উষ্ণতা স্থির আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে পিভি ইকাল টু কনস্ট্যান্ট,
অর্থাৎ বয়েলের সূত্রের যে কনসেপ্টটা সমষ্ণ প্রক্রিয়ার কনসেপ্ট সমতুল্য বা একই। তাহলে এখানে চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি হবে? আয়তকার পরাবৃত্ত বা রেক্টাঙ্গুলার হাই প্যারাবোলা। এর নতিটা একটু কম হবে, অর্থাৎ অত্যন্ত ধীরগতির প্রক্রিয়া এই বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ধরো এটা T1 উষ্ণতার জন্য যদি পাই, এই একই রকম একটা পাচ্ছি এটা T2 উষ্ণতার জন্য, T2 গ্রেটার দেন T1, হচ্ছে রেক্টাঙ্গুলার হাই প্যারাবোলা। লিখে রাখবে, হচ্ছে রেক্টাঙ্গুলার হাই প্যারাবোলা। রেক্টাঙ্গুলার হাই প্যারাবোলা। রেক্টাঙ্গুলার হাই প্যারাবোলা। তাহলে সমষ্ণ প্রক্রিয়া হলো, এই সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য এর রাশিমালা এবং রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে সম্পর্ক, এগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে জানবো। আচ্ছা, যাই হোক, এরপরে আমি আসছি অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি আগেই বলেছিলাম যে প্রক্রিয়ায় চাপ আয়তন উষ্ণতার পরিবর্তন হলেও কোনো তাপ সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারছে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যেতে পারছে না, অর্থাৎ টোটাল জিনিসটা ইনসুলেট অবস্থাতে আছে। এখানে চাপ, আয়তন, উষ্ণতা, মোল সংখ্যা সব অপরিবর্তিত আছে গ্যাসের। এই সিস্টেমটাকে ইনসুলেট বা রুদ্ধতাপ অবস্থাতে আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি? না, P/V⁴ ইকাল টু কনস্ট্যান্ট। এটা চাপ আয়তনের মধ্যে সম্পর্ক। আমরা নেক্সট ভিডিওতে আমরা এই সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা সম্পর্কে জানবো। এক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হয়, গামাটা কি আমি বলছি, এক্ষেত্রে লেখচিত্রটা একটি খাড়াই হয়, লেখচিত্র খাড়াই হবে। এক্ষেত্রে নতিটা একটু বেশি। এটা T1 উষ্ণতার জন্য পেলাম, এটা T2, এটা আয়তন, এটা চাপ, T2 গ্রেটার দেন T1। তাহলে তোমরা সমষ্ণ লেখের নতি এবং রুদ্ধতাপ লেখের নতি দেখে বুঝতে পারছো যে রুদ্ধতাপ লেখের নতি একটু খাড়াই হয়েছে। কতটা খাড়াই হয় সেটা আমরা পরে জানবো, এবং রুদ্ধতাপ, অ্যাডিয়াবেটিক কুলিং, অ্যাডিয়াবেটিক হিটিং, এগুলো পরবর্তী ভিডিওতে জানবো। তো আজ এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের কনসেপ্টগুলো জানবো। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নতুন নতুন কন্টেন্ট এবং থিওরি রিলেটেড প্র্যাকটিক্যাল জানতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আরও মজাদার যাতে কন্টেন্ট আমি তৈরি করতে পারি এবং প্র্যাকটিক্যাল তৈরি করতে পারি, দিয়ে তোমাদের দেখাতে পারি। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে নোটিফিকেশনটা চলে যেতে পারে।